13 ডিসেম্বর 2003, আদ-দাওয়ার, ইরাক। রাত 8টা। টাইগ্রিস নদীর ধারের কৃষিজমি পুরোপুরি অন্ধকারে ঢাকা। স্পেশাল অপস সৈন্যরা টাস্ক ফোর্স 121 নিঃশব্দে এগিয়ে যাচ্ছে। সবাই ক্লান্ত, স্নায়ু টানটান। প্রথম দুইটি লক্ষ্যবস্তু খামার ফাঁকা। মনে হচ্ছে লক্ষ্য নম্বর 1 এইস অফ স্পেডস আবার ভূতের মতো মিলিয়ে গেছে। মিশন কমান্ডার কর্নেল জেমস হিকি ঘড়ির দিকে তাকান। সময় ফুরিয়ে আসছে, কিন্তু আজ রাতে তাদের কাছে আছে এক গোপন অস্ত্র। কোনো উন্নত ড্রোন নয়, কোনো গুপ্তচর স্যাটেলাইট নয়, বরং একটি সাজোয়া গাড়ির পেছনে বসে থাকা এক ভীত বন্দী। লোকটির নাম মোহাম্মদ ইব্রাহিম, সাদ্দামের ব্যক্তিগত দেহরক্ষীদের প্রধান। সৈন্যরা তাকে গাড়ি থেকে নামায়। সে একটি পরিত্যক্ত কাদামাটির কুঁড়ে ঘরের দিকে হাঁটে। হঠাৎ থামে, নিচে তাকায়, তারপর বুটের আগা দিয়ে মাটিতে হালকা লাথি মারে। জায়গাটা দেখতে মোটেও কোনো লুকানোর জায়গার মতো নয়, শুধু মাটি, আবর্জনা আর একটা পুরনো কার্পেট। সৈন্যরা কার্পেট সরায়, মাটি পরিষ্কার করে। একটি স্টাইরোফোমের ঢাকনা দেখা যায়। ঢাকনাটা তোলা হয়। পচা গন্ধ আর বাসি বাতাস মাটি ফুঁড়ে উপরে উঠে আসে। একেবারে কালো, সোজা নিচে নামা একটি গর্ত। অস্ত্র তাক করা হয়, গ্রেনেডের পিন টানা হয়। ঠিক তখনই নিচ থেকে একটি শব্দ আসে। দুটো ময়লাযুক্ত কাঁপতে থাকা হাত অন্ধকার থেকে উঠে আসে। লম্বা দাড়ি আর উস্কো খুস্কো চুলওয়ালা এক মানুষ নিজেকে টেনে উপরে তুলতে চেষ্টা করছে। সৈন্যরা স্থির হয়ে যায়। এই ভাঙা মুখটা পোস্টারের সেই প্রেসিডেন্টের মতো মোটেও না। ইংরেজিতে যেন কুয়োর তলার থেকে ভেসে আসা কণ্ঠ। লোকটি বলে, আমি সাদ্দাম হুসেইন, ইরাকের প্রেসিডেন্ট। আমি আলোচনা করতে চাই। টিকরিত, ইরাক। যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ। মূর্তিগুলো ভেঙে পড়েছে। আমেরিকা যুদ্ধক্ষেত্রে আধিপত্য করেছে, কিন্তু গোয়েন্দা যুদ্ধে তারা হেরে যাচ্ছে। পেন্টাগন চালু করে এক সহজ কিন্তু চতুর কৌশল, তাসের প্যাকেট। 52 জন উচ্চপদস্থ বাথ পার্টির নেতা, জেনারেল, মন্ত্রী, রাজনীতিবিদ। সাদ্দাম হুসেন হল এইস অফ স্পেডস। হাজার হাজার মার্কিন সৈন্য এই মুখগুলো পকেটে নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। কিন্তু একটা বড় সমস্যা আছে। সব গ্রেপ্তার সত্ত্বেও অনুসন্ধান থেমে গেছে। কোনো জেনারেলই জানে না সাদ্দাম হোসেন কোথায়। টিকরিত এয়ারফিল্ডের এক গরম, সংকুচিত জিজ্ঞাসাবাদ কক্ষে বসে আছে এমন এক মানুষ যাকে মোটেও কোনো যুদ্ধনায়কের মতো দেখায় না। সার্জেন্ট এরিক ম্যাডক্স। কয়েক সপ্তাহের নির্ঘুম রাতের কারণে তার চোখ রক্তলাল। দেয়ালে টাঙানো সাংগঠনিক চার্টের দিকে তাকিয়ে থাকে সে। উচ্চপদস্থ জেনারেলদের মুখ। হঠাৎ ম্যাডক্স এগিয়ে গিয়ে সেগুলো ছিঁড়ে ফেলে। তার একটা ভিন্ন তত্ত্ব আছে। পলাতক কোনো একনায়ক তার মন্ত্রীদের বিশ্বাস করে না। সে শুধু রক্তের সম্পর্ককে বিশ্বাস করে। ম্যাডক্স কৌশল পাল্টায়। সে জিজ্ঞাসাবাদ শুরু করে অদৃশ্য মানুষদের, যেমন ড্রাইভার, বাবুর্চি, গেটকিপার, যাদের মার্কিন সেনাবাহিনী মূল্যহীন ভাবত। একটা নতুন নেটওয়ার্ক তৈরি হতে থাকে। সাদা বোর্ডে লাল দাগ। সব রাস্তা গিয়ে মিশেছে এক জায়গায়। আল মুসাল্লাত পরিবার, সাদ্দামের অন্তর্বৃত্ত, একই গোত্রের ব্যক্তিগত দেহরক্ষীরা। আর এই জালের কেন্দ্রে একটি অচেনা মুখ, তাসের কোনো কার্ডে নেই এমন একজন। মোহাম্মদ ইব্রাহিম, সাদ্দাম হোসেনের নিরাপত্তা প্রধান। ম্যাডক্স লাল কালি দিয়ে নামটি ঘিরে দাগ দেয়। লক্ষ্য বদলে গেছে। আসল শিকার এখন শুরু। নাম চিহ্নিত করাই ছিল সহজ অংশ, কিন্তু লোকটাকে ধরা ছিল দুঃস্বপ্ন। মোহাম্মদ ইব্রাহিম যেন ভূত। ম্যাডক্স কৌশল বদলায়। যদি তাকে না পাই, তার পরিবারকে তো পাবো। জিজ্ঞাসাবাদ শুরু হয়, কিন্তু এগুলো বন্ধুত্বপূর্ণ আলাপ নয়। 2003 সাল। এনহান্সড ইন্টারোগেশন টেকনিক্সের যুগ। যা পরে আবু গারিবে ঘটেছিল তারই ছায়া এই কক্ষে স্পষ্ট। এই নিষ্ঠুর চাপের মধ্যে এক অদ্ভুত সূত্র বেরিয়ে আসে। ইব্রাহিমের ছেলে বলে, আমার বাবা মাছ ধরতে ভালোবাসে। সে প্রায়ই সামারার একটি মাছের খামারে যায়। সাধারণত শোনায় এটা তুচ্ছ একটি ব্যাপার, কিন্তু ম্যাডক্সের মাথায় আলো জ্বলে ওঠে। সে মনেও করে কয়েক মাস আগের রিপোর্ট। সাদ্দামের সাবেক বাবুর্চি একই কথা বলেছিল। সাদ্দাম গ্রিল করা মাছ পাগলের মতো ভালোবাসে। সবকিছু জোড়া লাগিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়।
ইব্রাহিম শুধু দেহরক্ষী নয়, সে যোগানদাতা। মাছের পথ মানেই সাদ্দামের পথ। স্পেশাল ফোর্স সামারার খামারে হানা দেয়, ইব্রাহিম সেখানে নেই, কিন্তু তার এক ঘনিষ্ঠ আত্মীয় ধরা পড়ে। জিজ্ঞাসাবাদ দ্রুত, সহিংস, চরম চাপের মধ্যে একসময় সে ঠিকই ভেঙে পড়ে। সে একটি ঠিকানা দেয়, বাগদাদ শহরের সবচেয়ে ব্যস্ত এলাকার একটি সাধারণ অ্যাপার্টমেন্ট। মেডক্সের ইরাকের শেষ সময়, ব্যাগ গোছানো, পরদিন সকালে ফ্লাইট, শেষ এক সুযোগ। অ্যাপার্টমেন্টে হানা দেয়, অনেকজন আটক হয়। প্রথমে ইব্রাহিমকে পাওয়া যায়নি। হতাশায় মেডক্স এক বন্দীকে আলাদা করে। ঘন্টার পর ঘন্টা শারীরিক ও মানসিক চাপ দেওয়া হয়। শেষ পর্যন্ত সে ভেঙে পড়ে। সে বলে, মোহাম্মদ ইব্রাহিম এই বাড়িতেই ছিল, এখনও সে এখানেই। মেডক্স দৌড়ে উঠানে যায়। বন্দীরা মাটিতে বসে, মাথায় কাপড়ের হুড এক এক করে খুলে ফেলে। প্রথম মুখ না, দ্বিতীয় মুখ না, তৃতীয়। ভারী গরনের এক মানুষ, চোখে তার আতঙ্ক। মেডক্স তাকায়, সে তার শিকার খুঁজে পেয়েছে। এখন বাকি একটাই, সাদ্দাম হুসেইন, তাদের ভাষায় এইস অফ স্পেডসের অবস্থান। এখানেই ইতিহাস দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে যুক্তরাষ্ট্রের অফিসিয়াল বর্ণনা ও মেডক্সের স্মৃতিকথা অনুযায়ী $25 মিলিয়ন পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়, পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়, একটা নিখুঁত উইন উইন সিচুয়েশন। কিন্তু আবু গারিবের ছবিগুলোর দিকে ফিরে তাকালে এই পরিষ্কার গল্প মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে এনহান্সড ইন্টারোগেশন টেকনিক ছিল নিছক নির্যাতনের কোড নাম। তাহলে কি সত্যি যুদ্ধের সবচেয়ে বড় গোপন তথ্য শুধু কথাবার্তা আর প্রতিশ্রুতির মাধ্যমে বের করে আনা হয়েছিল? এটা বিশ্বাস করা একেবারেই অসম্ভব। প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো সেই সময়ে। আর সেই চাপে যাই হোক না কেন, মোহাম্মদ ইব্রাহিমের প্রতিরোধ ভেঙে পড়ে। সে সৈন্যদের দিকে তাকিয়ে বলে, আমি দেখিয়ে দেব। কনভয় নীরবে এগোতে থাকে। গন্তব্য আদ দাওয়ারের একটি খামার। চক্রটি সম্পন্ন হয়। আমরা আবার ফিরে আসি শুরুতে, স্পাইডার হোদে। কিন্তু এখানেই কেন? এটা বোঝার জন্য আমাদেরকে 235 দিন পেছনে ফিরতে হবে। বাগদাদ সবেমাত্র পতন হয়েছে। সাদ্দাম হুসেন এখন এক ভবঘুরে পলাতক। সে পুরনো বন্ধুদের, গোত্রপ্রধানদের দরজায় দরজায় ঘুরছে, কিন্তু আমেরিকান প্রতিশোধের ভয়ে একজন একজন করে সবাই তাকে ফিরিয়ে দেয়। নিজের ভেতরের বৃত্ত থেকেই সে প্রত্যাখ্যাত হয়। শেষ আশ্রয় হিসেবে সে যায় নামিক পরিবারের কাছে। এটি নিজেরই গোত্রের একটি সাধারণ খামার। এটা সেই খামার যেখানে 1959 সালে প্রধানমন্ত্রীকে হত্যার ব্যর্থ চেষ্টার পর তরুণ সাদ্দাম হোসেন লুকিয়েছিলেন। আমেরিকান মিডিয়ার গল্পের বিপরীতে সাদ্দাম কোনো গর্তে থাকা ইঁদুর ছিলেন না। 235 দিন ধরে তিনি খামারের একটি ছোট সাদামাটা ঘরের ভেতরেই থাকতেন। স্পাইডার হোলটি ছিল শুধুই জরুরি অবস্থার জন্য। এটি একটি পেনিক রুম, তার আশ্রয়দাতা আলা নামিকের তৈরি। এটা কোনো সাধারণ গর্ত ছিল না, এটা ছিল একটি উলম্ব বাংকার। গভীরতা প্রায় 2 মিটার, দেয়াল ইট ও সিমেন্ট দিয়ে শক্ত করা, ভেতরটা ভীষণ সংকীর্ণ, একটা কফিনের মতো। প্রবেশপথে ছিল সাদা স্টাইরোফোমের ঢাকনা। মাটি আর আগাছা দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়েছিল যে মাটির সঙ্গে একেবারে মিশে যায়। বাতাসের জন্য ছিল মাত্র একটি ছোট প্লাস্টিকের পাইপ। এই প্লাস্টিকের পাইপটি ছিল অক্সিজেন ঢোকার একমাত্র পথ। এটা বেঁচে থাকার জন্য বানানো হয়েছিল, বসবাসের জন্য নয়। যখনই আমেরিকান টহল কাছাকাছি আসতো, সাদ্দাম তার গ্লক পিস্তল তুলে নিতেন, গর্তে ঢুকে অন্ধকারে অপেক্ষা করতেন। তারা চলে গেলে আবার ঘরে ফিরে আসতেন। তিনি কোনো নিষ্ক্রিয় পলাতক ছিলেন না, তিনি তখনও একজন কমান্ডার হিসেবেই ছিলেন। প্রতিদিন বিবিসি আরবি রেডিও শুনতেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিদ্রোহ পরিচালনার নির্দেশ লিখতেন। বাইরের দুনিয়ার সঙ্গে তার একমাত্র যোগাযোগ ছিল একজন মানুষ, তার নাম আলা নামিক। আলা নামিক ছিলেন তার রাঁধুনি, তার দেহরক্ষী, তার বার্তাবাহক, সবকিছু। সে সাদ্দাম হোসেনের বার্তা নিয়ে যেত প্রতিরোধ যোদ্ধাদের কাছে আর জবাব নিয়ে ফিরে আসত। কিন্তু সবচেয়ে নিরাপদ ব্যবস্থারও একটি দুর্বলতা থাকে, সেটি হলো বিশ্বাস। ধরা পড়ার কয়েক সপ্তাহ আগে মোহাম্মদ ইব্রাহিম খামারে আসে এক বৈঠকের জন্য। সে ছিল নিরাপত্তা প্রধান, কিন্তু সেও গর্তটার কথা জানত না। বৈঠকের মাঝখানে একসময় সাদ্দাম ঘর ছেড়ে বের হয়। ইব্রাহিম সুযোগটি নেয়। সে আলা নামিককে জিজ্ঞেস করে, যদি সৈন্যরা হামলা চালায়, বস কোথায় লুকায় তখন?
সাদ্দামের প্রধান দেহরক্ষীর উপরে সম্পূর্ণ ভরসা করে আলা নামেক একটি মারাত্মক ভুল করে ফেলেন। গর্ভস্থ আশ্রয়ের কথা বলে ফেলেন, ঠিক জায়গাটাও দেখিয়ে দেন। এই সেই গোপন তথ্য যা ইব্রাহিম পরে একটি আমেরিকান জিজ্ঞাসাবাদ কক্ষে $25 মিলিয়ন বিনিময়ে বিক্রি করে দেয়। এই বিশ্বাসঘাতকতার কারণেই এখন তারা জানে ঠিক কোথায় খুঁজতে হবে। কনভয় নিঃশব্দে থামে, অপারেশন রেড ডন শুরু হয়। 600 সৈন্য পুরো এলাকা ঘিরে ফেলে। ডেল্টা ফোর্সের সদস্যরা ঘরে ঝাঁপিয়ে পড়ে। ঘর তছনছ করা হয়, দেয়াল পরীক্ষা করা হয়, কমলা বাগান তল্লাশি করা হয়, কিন্তু কিছুই নেই। সময় গড়ায়, টেনশন চরমে ওঠে। তথ্য কি ভুল? পাখি কি উড়ে গেছে? অপারেশনটা অপমানজনক ব্যর্থতার কিনারায় এসে দাঁড়িয়েছে। এই চরম মুহূর্তে কমান্ডার তার শেষ তাসটি খেলেন। একটি সাজোয়া যানের পেছনে দরজা খুলে মোহাম্মদ ইব্রাহিমকে নামানো হয়। তার মানচিত্রের দরকার নেই, জিপিএসেরও দরকার নেই। সে হতবুদ্ধি সৈন্যদের পাশ কাটিয়ে হেঁটে যায়। ইয়ার্ডের এক কোণে একটি খেজুর গাছের কাছে গিয়ে থেমে যায়। সে নিচের দিকে তাকায়, আর কোনো কথা না বলে তার বুট দিয়ে ময়লা আর আবর্জনার একটি স্তূপে লাথি মারে। একটি জায়গা যেটার পাশ দিয়ে সৈন্যরা ডজন খানেকবার হেঁটে গেছে। সৈন্যরা হুড়মুড় করে ফিরে আসে। এখন তারা জানে ঠিক কোথায় খুঁজতে হবে। মাটি সরানো হয়, পুরনো একটি চট তুলে ফেলা হয়। সাদা স্টাইরোফোমে ঢাকনা দেখা যায়। একজন সৈন্য গ্রেনেডের পিন টানে গর্তে ফেলতে প্রস্তুত। হঠাৎ নিচ থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, ডোন্ট শুট, ডোন্ট শুট। অন্ধকার থেকে দুটো ময়লা হাত উঠে আসে। সৈন্যরা তাকে ধরে ময়দার বস্তার মতো টেনে তোলে। একজন মানুষ, অগোছালো চুল, ঝোপঝাড়ের মতো দাড়ি। তীব্র টর্চ লাইটের আলোয় সে চোখ পিটপিট করে। তার কোমরে গুজে রাখা গ্লক 18 পিস্তল, কিন্তু সে সেটা ধরেও দেখে না। সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। একজন সৈন্য অস্ত্রটি কেড়ে নেয়। এই বন্দুকটি পরে জর্জ ডব্লিউ বুশের ডেস্কে ট্রফি হিসেবে রাখা হবে। সাদ্দাম ধুলো জেরে নেয়। সে সৈন্যদের দিকে তাকায় এবং এমন এক কণ্ঠে ইংরেজিতে বলে যেখানে কোনো শক্তি অবশিষ্ট ছিল না, আমি সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট, এবং আমি আলোচনা করতে চাই। স্পেশাল ফোর্সের কমান্ডার অপমানসূচকভাবে জবাব দেয়, প্রেসিডেন্ট বুশ আপনাকে শুভেচ্ছা পাঠিয়েছেন। হঠাৎ বিশৃঙ্খলা ভেঙে পড়ে। আমেরিকানদের নয়, ইরাকি দোভাষীর। একজন মানুষ যে সাদ্দামের শাসন থেকে পালিয়ে গিয়েছিল, সে সাদ্দামের উপর ঝাঁপিয়ে পড়ে, ঘুষি মারতে থাকে, চিৎকার করতে থাকে। মার্কিন সৈন্যরা তাকে শারীরিকভাবে টেনে তাকে সরাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সাদ্দামকে দ্রুত একটি অপেক্ষমান হেলিকপ্টারে তোলা হয়। হেলিকপ্টার আকাশে উঠে যায়। শারীরিক শিকার শেষ, কিন্তু ধরা পড়ায় যথেষ্ট ছিল না। মার্কিন সেনাবাহিনী জানত তাদের মিথ ভাঙতে হবে। তাদেরকে প্রাচীন বেবিলনের এই সিংহপুরুষকে একজন অসহায় বৃদ্ধে পরিণত করতে হবে। বর্ণনার যুদ্ধ শুরু হয়। সাইকো দল ইচ্ছাকৃতভাবে সবচেয়ে অপমানজনক ফুটেজ প্রকাশ করে। আমেরিকান ডাক্তারের হাতে সাদ্দাম মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে, যেন দাঁত পরীক্ষা করা হচ্ছে কোনো বৃদ্ধ ঘোড়ার। একজন মেডিক তার চুলে উকুন খুঁজছে। বার্তাটা স্পষ্ট, সে কোনো দানব নয়, সে শুধু একজন মানুষ, আর তার গল্প শেষ। পরদিন পল ব্রেমার মঞ্চে দাঁড়িয়ে সেই বিখ্যাত লাইনটি বলেন, লেডিজ এন্ড জেন্টলম্যান, উই গট হিম। 30শে ডিসেম্বর 2006, বাগদাদের ভোরবেলা, ঈদুল আজহার দিন। সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফাঁসির কক্ষটা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানের মতো নয়, এটা যেন একটা দলগত প্রতিশোধের মঞ্চ। দড়ি তার গলায় পরানো হয়, কিন্তু সেখানে কোনো নীরবতা নেই। প্রহরীরা সাম্প্রদায়িক স্লোগান দিচ্ছে, শেষ মুহূর্তে তাকে উপহাস করছে। ফাঁসির মঞ্চে খুলে যায় মধ্যপ্রাচ্যের শক্তিমান এক সিংহপুরুষের গল্প। একটা দড়ির শেষ প্রান্তে এসে শেষ হয়। তার ধরাপড়া ছিল গোয়েন্দা তৎপরতা, বিশ্বাসঘাতকতা এবং প্রযুক্তির এক সম্মিলনে মাস্টারপিস। কিন্তু ফলাফল, ইরাক শান্তি পায়নি। সাদ্দামের পতন খুলে দেয় বিশৃঙ্খলা, গৃহযুদ্ধ এবং আইএসআইএসের উত্থানের দরজা। স্পাইডার হোলটি শুধু সাদ্দামের কবর ছিল না, সম্ভবত সেটাই ছিল একটি অঞ্চলের স্থিতিশীলতার কবর। মহান বীর সাদ্দাম হোসেন কি শুধু বিশ্বাসঘাতকতার শিকার? আপনার কি মনে হয়? সাদ্দাম হোসেনকে হারিয়ে ইরাক আজ কেমন আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।